রাত 11টা বাজে। মীনাক্ষী, নীলাক্ষী, নিজেদের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে। কালকে ফজরের নামাজের সময় উঠতে যদি দুজনে একটুও বাহানা করিস তাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। অবনী শেখের কথায় ওরা দুজন সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। জলিল শেখ হাসতে হাসতে বলে, তুমি পারো বটে। এভাবে না বললে আজ সারা রাত তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিত দুজন। 3 দিনের গল্পের ঝুড়ি নিয়ে বসবে, শুনে দেখো। আচ্ছা, চলো ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করে নিবে তুমি। হ্যাঁ চলো। মেহেরিমা রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ে। কি মনে করে যেন হঠাৎ ফোনটা হাতে নেয়। হৃদিতের নাম্বার থেকে 10+ মিসড কল দেখতেই মেহেরিমা আঁতকে ওঠে। দেখদিশা হারিয়ে তাড়াতাড়ি কল দেয় হৃদিতের নাম্বারে। সাথে সাথেই কল রিসিভ হয়। হৃদিত বোধহয় মেহেরিমার কলের অপেক্ষাতেই ছিল। মেহেরিমা ফোন কানে ধরে চুপচাপ বসে আছে। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। হৃদিত চুপচাপ আছে। ফোনের দুই পাশেই নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছে দুইজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। মিনিট দুই পেরিয়ে যাওয়ার পর হৃদিত হিসিয়ে বলে, কল ধরলি না কেন? হৃদিতের ভয়েসটা কেমন যেন শোনায়। মেহেরিমা ভরকে চায়, ভয়ে আমতা আমতা করে বলে, আমি বাইরে ছিলাম। বাবা বাবা বাইরে, বাসায় আসলো মাত্রই। নেক্সট টাইম কল ধরতে 1 সেকেন্ডও লেট হলে তোর বেহাল অবস্থা করে ছাড়বো আমি। মেহেরিমা ভয়ে চুপসে যায়। ওপাশ থেকে হৃদিতের ঝরে ঝরে শ্বাস টানায় শব্দ আসছে। হৃদিত 2 মিনিট সময় নিয়ে নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বলে, কথা বলছিস না কেন? তোর নিঃশ্বাসের শব্দ শুনিয়ে আমাকে বেসামাল করার জন্য কল দিলি নাকি? অমনি মেহেরিমার মুখ ফসকে বেরিয়ে যায়, নিঃশ্বাসের শব্দ শুনে মানুষ বেসামাল কিভাবে হয় হৃদিত ভাই? এখন জানতে চাস না, সহ্য করতে পারবি না। বিয়ের পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। হৃদিতের এমন লাগাম ছাড়া কথা শুনতে মেহেরিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়। হৃদিত আবারও নরম স্বরে বলে, মাই লিটল কিটি। হুম হাতের ব্যথা কমেছে? হুম ব্যান্ডেজ চেঞ্জ করেছিস? হুম কেন? ভুলে গেছি। পানিশমেন্ট দিলে সব মনে থাকবে। মেহেরিমা শুকনো ঢোক গিলে বলে, কি পানিশমেন্ট দেবেন হৃদিত ভাই? তুই তো বড্ড ছোট। আমার কোনো পানিশমেন্টই সহ্য করার ক্ষমতা নেই তোর। আমি মোটেও ছোট না হৃদিত ভাই। আমার বাচ্চার মা হওয়ার মতো বড় হয়েছিস কি? মেহেরিমা 1 মিনিট মতো সময় নিয়ে ছোট্ট করে জবাব দেয়, না। তাহলে আর বড় হলি কোথায়? কথাটা বলেই হৃদিত হেসে ওঠে। মেহেরিমা 5 সেকেন্ডের সে হাসির শব্দতে যেন নিজের সর্বসুখ খুঁজে পায়। মেহেরিমা অবাক হয়, এই গোমরা মুখা মানুষটা হাসতেও জানে। হাসলে ঠিক কতটা সুন্দর লাগবে। নিশ্চয়ই চোখ ধাঁধানো সুন্দর। হৃদিতের কথায় মেহেরিমা ভাবনা থেকে বেরিয়ে নড়ে চড়ে বসে। মেডিসিন নিছস? আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। এই না না, শুনুন। মেহেরিমার কথায় হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, সামনে থাকলে তো কাঁপাকাঁপি শুরু করে দিস, আর ফোনে তো একদম তোতা পাখি হয়ে গেছস। হৃদিতের কথায় মেহরিমার মনের মাঝে আবারও ভয়টা উকিঝুঁকি দিতে শুরু করে। এতক্ষণ তো ও ভুলতেই বসেছিল যে ও ওর জমের সাথে কথা বলছে। হৃদিত স্বাভাবিকভাবে বলে, কি বলবি বল। কি কি করছেন আপনি? আর্ট করি। ঝেড়ে কেসে বল কি বলবি। আমি কয়দিন কলেজে যেতে পারবো না। আজ হাত নিয়ে মাকে মিথ্যা বলেছি যে আমি রাস্তায় পড়ে যেয়ে ওখানে আবার ব্যথা পেয়েছি। মা বিশ্বাস করেছে কিনা জানি না, তাই বোরকার কথা বলার সাহস পাইনি। একটু সময় লাগবে। হৃদিত কি বুঝলো কে জানে। ও ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে বলে, আচ্ছা। হৃদিতের কথা শুনে মেহেরিমার ঠোঁট দুটো আপনা আপনি দুদিকে সরে মুখটা হা হয়ে যায়। হৃদিত একেবারেই কথাটা মেনে নিয়েছে। এটা যেন মেহেরিমা বিশ্বাসই করতে পারছে না। ঘুমিয়ে পড়। কথাটা বলে কল কেটে দেয় হৃদিত। এদিকে মেহেরিমার মনে চলছে অস্থিরতা। উনি কি রেগে গেছেন? রেগে কল রেখে দিলেন নাকি? আবার আবার ওনাকে কি একবার কল দেওয়া উচিত? কল দিলে যদি ছাড়ি মারে? এভাবে 15 মিনিট মতো উসখুস করে নিজের মনকে সান্ত্বনা দেয় মেহেরিমা। কাল যা হবে দেখা যাবে। শরীর অসুস্থ থাকায় আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুয়ে পড়ে।
5 মিনিটের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দেয় মেহেরিমা। তাইফ আর তাবান এই প্রথম পারমিশন না নিয়ে হঠাৎ হৃদিতের ঘরে ঢুকতেই চমকে ওঠে। হৃদিতের রুমে ড্রেসিং টেবিল সহ কাছের যত জিনিস আছে সব ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হৃদিতের ডান হাত ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে। সে রক্ত দিয়ে ক্যানভাসে বড় বড় অক্ষরে লেখা, মাই অ্যাঞ্জেলা, মাই গার্ল। হৃদিতের এইসব দিকে কোনো খেয়ালও নেই। ও আরামসে ওই ক্ষত বিক্ষত রক্তের ছড়া হাত নিয়ে বোর্ডে চোখ বন্ধ করে শুয়ে আছে, ঠোঁটে মুচকি হাসি। তাবান আর তাইপ সাবধানতার সাথে দ্রুত ঘর পরিষ্কার করে ফেলে। তারপর কাউকে না জানিয়ে এত রাতে ডক্টর ডেকে এনে হৃদিতের হাতে ব্যান্ডেজ করে মেডিসিন লিখে নেয়। হৃদিত তখনও নির্বিকার। ডক্টর চলে যেতে হৃদিত বলে ওঠে, পারমিশন না নিয়ে এই রুমে আসার সাহস পেলি কোথায়? ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। তাইফের কথায় হৃদিত বলে, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। এখন এই রুম থেকে যা। ওরা দুছুট মাথা নাড়িয়ে চলে যায়। তাবান হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া মেডিসিন। তাবানের কথা শেষ করতে না দিয়ে হৃদিত গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে, ওইসব ফাউল মেডিসিন তুই খা গাধা। আমার মেডিসিন আমি পেয়ে গেছি। মাই অনলি মেডিসিন ইজ মাই অ্যাঞ্জেলা, নাও গেট লস্ট। ওরা দুজন খেয়াল করে হৃদিতের চোখ মুখের রং পরিবর্তন হয়ে কেমন ভয়ঙ্কর হয়ে উঠছে। হঠাৎ হৃদিতের ভয়েস আর চেহারায় এমন পরিবর্তন হতে তাইফ তাবান ভয় পেয়ে কোনো রকমে দরজা লক করে হাওয়ায় বেগে ওখান থেকে ছুটে পালায়। হৃদিত চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে থাকে, মাই অ্যাঞ্জেলা, মাই লিটল কিটি, ইউ আর অনলি মাইন অ্যান্ড নো ওয়ান এলসেজ। সময় বিকালবেলা। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রকৃতি হাস্যোজ্জ্বল। মেহেরিমা শুয়ে শুয়ে ছটফট করছে। আজ ইচ্ছে করেই বাহানা দিয়ে কলেজে যায়নি, যার ফলে হৃদিতের সুদর্শন পুরুষালী গম্ভীর মুখটাও দর্শন করতে পারেনি। মেহেরিমার মনটা আজ কেমন যেন অস্থির লাগছে, শান্তি পাচ্ছে না। মন চাচ্ছে এক ছুটে চৌধুরী বাড়িতে চলে যেতে। মেহেরিমা নিজের মনের চাওয়াকে প্রশ্রয় দিল। যেই ভাবা সেই কাজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে ছটফট ফ্রেশ হয়ে এসে নিচেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে এলো উদ্দেশ্য কিচেন। মা, অবনী শেখ রাতের রান্না বসিয়েছেন। মেহেরিমা ডাকে। পেছনে তাকিয়ে মুচকি হেসে বলেন, বল মা, কোনো দরকার? মা আগামীকাল ম্যাথ ক্লাস টেস্ট আছে। ত্রিধুর কাছে যাওয়ার দরকার ছিল একটু। আজকের ম্যাথ নোট কালেক্ট করতে হবে। চৌধুরী বাড়ির কথা শুনতে অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। উনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, তোর ফোনে কি হয়েছে? ত্রিধাকে ডক দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নে। মা, আজ তো ওয়াইফাই বন্ধ। লাইনে কি একটা সমস্যা হয়েছে? কালকের আগে আসবে বলে মনে হয় না। কথাটা শুনে অবনী শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকায়। ব্যাস, অমনি মেহেরিমার ভেতরের সাজানো সব কথা তালগোল পাকিয়ে যায়। শুধু কি ম্যাথ নোট কালেক্ট করতেই যাচ্ছিস? অবনী শেখ এমন কথাতে মেহেরিমা থতমত খেয়ে যায়। অবনী শেখ তখনও নির্বিকার ভাবে তাকিয়ে রয়েছে। মেহেরিমা শুকনো ঢোক গিলে বলে, মা। অবনী শেখ মিনিটে দুয়েক সময় নিয়ে বলে, আচ্ছা যা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। আমার ব্যাগের সাইডে টাকা আছে, নিয়ে যা। ভ্যানে যাবি, ভ্যানে আসবি। মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে টাকা নিয়ে বের হয়ে পড়ে। খুশিতে মেহেরিমার লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে। গুমরা মুখটা হঠাৎ মেহেরিমাকে দেখলে হয়তো খুব অবাক হবে। সেই সুদর্শন মুখের অবাক চাহনি নিশ্চয়ই নজর কাড়া। মেহেরিমা বাসা থেকে বেরিয়ে যেতে অবনী শেখ দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে আওড়ায়, ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সবাই। এর শেষ কোথায়? তোর সুখের কথা ভাবতে যেয়ে মায়ের মতো আমিও কোনো ভুল করে ফেলছি না তো নীলাক্ষী? তরকারি পোড়ার গন্ধ নাকে আসতেই অবনী শেখ নিচের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে দেয়। অতঃপর রান্নার মনোযোগী হয়। মেহেরিমা ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে চলে। দারোয়ান শামসুল চাচা মেহেরিমাকে দেখতে হাসি মুখে বলেন, আরে মেহমা যে, কতদিন পরে বাড়িতে আইলা?
তা কেমন আছো মা? মেহেরিমা হাস্যোজ্জ্বল মুখে বলে। আমরা ভালো আছি মা। মেহেরিমা এবার দ্রুত পা চালিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করে। মেহেরিমা এই বাড়ির ভেতরে ঢুকলেই কেমন যেন রাজপ্রাসাদের ফিল পায়। ও ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পায় আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী সোফায় বসে মুড়ি মাখানো খেতে খেতে গল্প করছে। চৌধুরী বাড়িতে আসলে এই দুইজনের মিল দেখে মেহেরিমার মন প্রাণ জুড়িয়ে যায়। ওদের দেখে কখনো মনেই হবে না ওরা দুজন একে অপরের যা আপন বোনের মতো বন্ডিং দুজনের মধ্যে বিরাজমান। আতিয়া চৌধুরী গল্পের ফাঁকে সদর দরজার দিকে তাকাতেই মেহেরিমাকে দেখতে পায়, আর তাতেই ওনার মুখে হাসি ফুটে ওঠে। উনি এগিয়ে আসেন। আরে মিহু মাঝে আজকাল তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো তুমি, মাসে একবারও এই বাড়িতে পায়ের ধুলো দাও না। মেহেরিমা মিষ্টি একটা হাসি দিয়ে বলে। আমার কথা বাদ দেন ছোট আন্টি। হ্যাঁ, আমি তো 6 মাস পরে একদিন হলেও এই বাড়িতে পা রাখি। আপনাদের তো সেটুকু খবরও পাওয়া যায় না। মেহেরিমার কথায় আয়েশা চৌধুরী এগিয়ে এসে বলেন। ঠিক বলেছিস মেহুমা, মায়েরা খোঁজ না নিলে মেয়ের খোঁজ কিভাবে পাবে? আয়েশা বেগমের কথা শুনে মেহেরিমা উৎফুল্ল হয়ে ওনাকে জড়িয়ে ধরে। ঠিক বলছেন আন্টি, আজ না আমি আড্ডা দিতে পারবো না। বড্ড তাড়া আমার, সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে। ত্রিধু কোথায় আন্টি? ও আর কোথায় থাকবে, দেখ গিয়ে রুমের কোথাও ফোন নিয়ে মটকা মেরে পড়ে আছে। আচ্ছা। কথাটা বলে মেহেরিমা দৌড় লাগায় ত্রিধার রুমের উদ্দেশ্যে। ত্রিধার রুম দোতলায় একদম সামনেরটায়, আর হৃদিতেরটা একদম কোণার দিকে। নিচের অন্ধকার রুমে হঠাৎ লাইট জ্বলে উঠতে ত্রিধা চরম বিরক্ত হয়। আয়েশা চৌধুরীকে ভেবে কিছু বলতে যাবে, তার আগেই চোখ খুলে মেহেরিমাকে দেখিয়ে ত্রিধা চমকে এক লাফে শোয়া থেকে উঠে বসে। কণ্ঠে অবিশ্বাস্যতা মিশিয়ে বলে। আমি কি স্বপ্ন দেখছি নাকি হ্যালুসিনেশন হচ্ছে আমার? আরে ভাই, কিছুই হচ্ছে না তোর সাথে, আমি সত্যি এসেছি। তাড়াতাড়ি আজকের ম্যাথ নোট দে, ফটাফট কয়টা ছবি তুলে দিই। ত্রিধা নিজেকে ধাতস্থ করে বলে। মিহু বেবি এতদিন পরে আসলে আমার বাসায়, কিছু তো খেতেই হবে, তারপর বাকি সব। না রে, মা সন্ধ্যার আগে বাসায় ফিরতে বলেছেন। মাগরিবের আজানের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। অবনীশের কথা শুনতে ত্রিধা দমে গেল। স্টাডি টেবিলের সামনে এসে ব্যাগ থেকে একটা খাতা বের করে মেহেরিমাকে দেয়। মেহেরিমা ছবি তুলতে নিলে ত্রিধা বলে ওঠে। আরে আরে, ছবি তুলিস কেন? কলেজে একটা ক্লাস মিস দিয়ে তোর জন্য আলাদা করে নোট করে রেখেছি আমি, খাতা সহ নিয়ে যা। মেহেরিমা খুশি হয়ে ত্রিধাকে ঝাপটে জড়িয়ে ধরে। অতঃপর ত্রিধাকে সঙ্গে করে আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেহেরিমার মনটা খারাপ হয়ে যায়। যার জন্য আসলো তার দেখাই পেল না। হুদাই এত কষ্ট করে আসা। বাড়ির সদর দরজা পার হতেই ত্রিধা মেহেরিমার হাত থেকে পার্স আর খাতা নিয়ে নেয়। মেহেরিমা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালেই ত্রিধা বলে। তোর হ্যান্ডসাম বাড়ির পেছনে পুকুর পাড়ে আছে, যার জন্য এসেছিস তার সাথে দেখা না করেই চলে গেলে হবে বেবি? আমি সামনের দোলনায় বসছি, চট জলদি নিজের কাজ সেরে আয় যা। ত্রিধার কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায়, তবে সুযোগটা হাতছাড়া করে না। গুটি গুটি পায়ে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরে। মেহেরিমা প্রস্থান করতেই ত্রিধা উচ্চস্বরে হেসে ওঠে। সে হাসির শব্দ মেহেরিমা নিচেও শুনতে পায়। মেহেরিমা বাড়ির পেছনে পুকুর পাড়ে আসতেই দেখতে পায় চোখ ধাঁধানো এক সুন্দর দৃশ্য। সুদর্শন এক যুবক পুকুরের সিঁড়িতে তার নিজস্ব স্টাইলে বসে গিটারি দক্ষতার সাথে সুর তুলছে। সে যেন নিজের মতো করে নিজস্ব এক দুনিয়ায় বিরাজ করছে। হৃদিতের এক পাশ স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যের লালাপ আলোতে ফর্সা মুখটা খুবই মোহনীয় দেখাচ্ছে। চোখের নীলমণিতে লালাপ আবছা আলো করে চলচল করছে। গান গাওয়ার তালে তালে অ্যাডাম স্যাপাল উঠে নামা করছে। ব্যান্ডেজ করা হাতে লম্বা চড়া আঙুলগুলো দিয়ে সুনিপুণভাবে গিটারের তার নাড়িয়ে চলছে। মেহেরিমার কানে বেঁচে ওঠা এক সুমধুর কণ্ঠস্বর থেকে ভেসে আসা গানের কিছু লাইন। দূরে কোথাও আছি বসে,
হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে, তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এই মনের আহ্লাদ আসনা ছুটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। মেহেরিমা দু চোখ বন্ধ করে গানটা অনুভব করতে থাকে। হৃদিত মেহেরিমার উপস্থিতি আগেই অনুভব করেছিল। হৃদিত যেন জানতো মেহেরিমা আসবে, তাই তো এত আবেগ ভালোবাসা মিশিয়ে গান গাইলো। হৃদিত মেহেরিমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, অতঃপর মুখটা স্বভাবগত কঠিন করে গম্ভীর কণ্ঠে বলে, চুরি করা পাপ। হঠাৎ হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই মেহেরিমা চমকে চোখ জোড়া খুলে তাকায়। গানের মধ্যে এতটাই মজেছিল যে গান কখন শেষ হয়ে গেছে সেটাও টের পায়নি। মেহেরিমার চোখ নামিয়ে নেয়। এভাবে চুরি করে গান শুনে ধরা পড়ে যাওয়াতে লজ্জার সাথে একরাশ অস্বস্তি এসে জেগে ধরে মেহেরিমাকে। পরক্ষণে চোখ তুলে তাকাতেই মেহেরিমার দৃষ্টি চেয়ে পড়ে হৃদিতের হাতের দিকে। মেহেরিমা আঁতকে ওঠে ও কোনো রকমে বলে, আমি চুরি করি না হৃদিত ভাই। আপনার হাতে কি হয়েছে হৃদিত ভাই? সেদিনও না সব ঠিক ছিল? অনেক বড় কিছু চুরি করেছিস তুই, সেটার শাস্তি এখনো দিতে পারলাম না তোকে। নতুন করে এখন তুই আমার পারমিশন ছাড়া চুরি করে গান শুনলি, আবার কানের কাছে কি এক ভাই ডাকা লাগিয়ে রেখেছিস। তোর কোন জন্মের ভাই লাগি আমি? এতগুলো ভুলের জন্য তোকে কি শাস্তি দেওয়া উচিত বল? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। হুম, তা বললে তো চলবে না। তবে তোর শাস্তি কমানোর জন্য আমি একটু সাহায্য করতে পারি, যদি তুই আমার কথা শুনিস। মেহেরিমা যেন একটু আশার আলো দেখতে পায়। ওর চোখ মুখ ঝলমলিয়ে ওঠে, চোখ মুখে তীব্র আগ্রহ নিয়ে জানতে চায়, কি করলে আমার শাস্তি কমবে? চল বিয়ে করে ফেলি, তখন তুই আমার অর্ধাঙ্গিনী হয়ে যাবি, তোর সব কিছুই আমার হয়ে যাবে। সেই হিসেবে তোকে একটু কম শাস্তি দিয়ে সাহায্য করতেই পারি। অনেক বড় অফার, ভেবে দেখতে পারিস, লাভ ছাড়া লস নাই। হৃদিতের মুখে এমন কথা শুনে মেহেরিমা তপ্তা খেয়ে চোখগুলো রসগোল্লার মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কৌশলে হাতের কথাটা এড়িয়ে যায়, নিচের কথার চাইলে মেহেরিমাকে আবদ্ধ করে রাখে। বোকা মেহেরিমা আদৌ সেটা বুঝলো কি? হয়তো না। 5 মিনিট মতো সময় নিয়ে মেহেরিমা মনের ভেতর জমানো কথাগুলো যখনই উচ্চার করতে যাবে, সেই মুহূর্তে তড়িৎ গতিতে ফ্যাকাশে মুখ নিয়ে হাজির হয় ত্রিধা। মেহরিমা, তোর চাচারা আঙ্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আন্টি, মাধুপু আর গ্রামের কিছু মানুষ মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেছে। মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে। মাধুপু তোকে তাড়াতাড়ি হসপিটালে যেতে বলল। কথাটা শুনতে মেহেরিমার পুরো পৃথিবী দোলে ওঠে। বাবা অস্ফুট স্বরে উচ্চারণ করেই নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। গন্তব্যস্থল হসপিটাল। আরে আরে মিহু বেবি, তোর পার্স আমার কাছে। কথাটা বলে ত্রিধাও দৌড় দেয় মেহেরিমার পেছনে পেছনে। হৃদিত গিটার কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ায়। মেহরিমার ইগনোরটা হৃদিত ঠিক মেনে নিতে পারল না। হৃদিতের এতটা ইম্পর্টেন্ট কথার উত্তর না দিয়ে ছুটে চলে গেল। ওকে কি কোনোভাবে রিজেক্ট করে দিল, বা ওর থেকে অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেয়? কথাটা মস্তিষ্ক জানান দিতেই হৃদিতের মুখমণ্ডল শক্ত হয়ে কঠিন রূপ ধারণ করে, হাতছোড়া মুঠো করে ফেলে। হৃদিত গাড়ি থামিয়ে গাড়ির ডোর ওপেন করে দিতেই মেহেরিমা এক ছুটে হসপিটালের ভেতরে চলে যায়। ওর পেছন পেছন ত্রিধাও দ্রুত পা চালায়। তখন মেহরিমা দৌড় দিয়ে আসতে চেয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেছিল। অতঃপর হৃদিত নিচের গাড়িতে করে নিয়ে এসেছে ত্রিধার মেহেরিমাকে। মেহরিমা সারাটা রাস্তা কান্না করতে করতে এসেছে। রীতিমতো সে হৃদিত নামক মানুষটাকে ভুলতে বসেছে। এখন তার ধ্যান জ্ঞান সব জায়গায় জুড়ে শুধু তার বাবা নামক মানুষটা। হৃদিত গাড়ির ডোর অফ করে সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখে। মেহরিমার এই ইগনোর হৃদিত একদমই মেনে নিতে পারছে না। হৃদিতেরও তো হাত কেটে গেছে, কই তখন তো কান্না করলো না, তাহলে এখন কেন কান্না করছে? মেহরিমা কান্না করবে, হাসবে শুধুমাত্র হৃদিতের জন্য।
একমাত্র হৃদিত ছাড়া আর কারোর জন্য মেহরিমার মনে একটুও ভালোবাসা ফিলিংস থাকবে না, একটুও না। হৃদিতের চোখ মুখ কঠিন হয়ে ওঠে, পরক্ষণে নিজেকে সামলিয়ে নেয়। এখনও নিজেকে কন্ট্রোল করতে হবে। একবার লিটল কিটিকে নিচের করে পেয়ে গেলেই তখন সব দেখা যাবে। এক প্রকার বাঁকা হিংস্র হাসি দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল হৃদিত। মেহরিমা দৌড়ে এসে হসপিটালে পা রাখতেই করিডোরে অবনীশ শেখ আর মাধবীকে দেখতে পায়। ও দৌড়েছে অবনীশ শেখকে ছড়িয়ে ধরে। অতিরিক্ত কান্নার ফলে হেঁচকে উঠে গেছে, ঠিকভাবে কথাও বলতে পারছে না মেহরিমা। বাবা কেমন আছে মা? বাবাকে দেখবো। আরে বোকা মেয়ে, কান্না করছিস কেন? তোর বাবা ঠিক আছে, মাথায় 2টা সেলাই গেছে, এখন স্যালাইন চলছে। আজকে রাতে স্যালাইনটা শেষ হলেই কালকে সকালেই আমরা বাসায় চলে যাব। মেহরিমা তবুও শান্ত হয় না, কান্না করেই চলেছে। পাশেই মাধবী দাঁড়িয়ে ফুপাচ্ছে। অবনী শেখ সময় নিয়ে 2 মেয়েকে শান্ত করে। তারপর জলিল শেখ যে ওয়ার্ডে অ্যাডমিট আছে সেখানে নিয়ে যায়। মেহরিমা মাধবী আর ত্রিধার সাথেও ভালো মন্দ অনেক কথা বলেন। অবনী শেখ সন্ধে হয়ে যাওয়ায় জলিল শেখকে দেখে টুকটাক কথা বলে সকলের থেকে বিদায় নিয়ে ত্রিধা বাইরে চলে আসে। এতক্ষণ সবকিছুই নীরব চোখে দেখছে হৃদিত। ওর ভেতরে এখন কি চলছে তা মুখ দেবে বোঝা মুশকিল। ভাইয়া বাসায় যাব। বাইরে তাবান লাইভ দাঁড়িয়ে আছে, ওদের সাথে চলে যা। ত্রিধা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে হৃদিতের দিকে এক পলক চেয়ে ওখান থেকে প্রস্থান করে। সময় রাত 8টা। ইতিমধ্যে মেহরিমার একমাত্র মামা আর মামি হসপিটালে উপস্থিত হয়েছে। অবনী শেখের আপন বলতে ওনারা দুজনই আছে শুধু। নদীর ওপারে কুসুম বাড়ি ওনাদের। মেহরিমাদের বাসা থেকে মামার বাসায় ব্রিজ পার হয়ে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। উনি জলিল শেখের সাথে পার্টনারশিপে ব্যবসায় কর্মরত আছেন। মেহরিমা জলিল শেখের এক হাত ধরে নির্বিকারভাবে নিজের বাবার দিকে তাকিয়ে আছে।